আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের আমাদের স্পয়লার অ্যালার্ট চ্যানেলে। আজ আমরা 2023 সালের মালায়ালাম হরর কমেডি মুভি রোমাঞ্চমের রহস্যময় জগতে প্রবেশ করতে চলেছি। জিতু মাধবানের পরিচালিত এই মুভিটি হাস্যকর কমেডির সাথে রোমাঞ্চকর হরর মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেয়, যা আপনাকে মজাদার এবং ভীত অনুভূতি প্রদান করবে। সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি আপনাদের জন্য ভিন্ন স্বাদ নিয়ে এসেছে। চলুন এই মুভিটি এখন আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি। সিনেমা শুরু হয় হাসপাতালে বেডে শুয়ে থাকা একটি অজ্ঞাত ব্যক্তির চোখ খোলা থেকে। তার আচমকা বডি রেসপন্স দেখে নার্স ডাক্তারকে ডাকে। ডাক্তার কেবিনে আসে। ডাক্তার রোগীটির নাম জিজ্ঞাসা করলে অজ্ঞাত ব্যক্তিটি তার নাম জানায় জিবিন মাধবান। ডাক্তার ওনার ঠিকানা জানতে চাইলে বলে সে এর্নাকুলের বাসিন্দা। তার বর্তমান ঠিকানা জানতে চাইলে রোগীটি বলে সে ব্যাঙ্গালোরে থাকে। এরপর তাকে সাল জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয় 2007 সাল, যেটা সঠিক ছিল। এরপর ডাক্তার তাকে তার সমস্যার কথা বলে। ম্যাগনেটাইসের সমস্যার কারণে সে 1 সপ্তাহ কোমায় ছিল। আজই তার জ্ঞান ফিরেছে। আপাতত তার রসদৃষ্টির সমস্যা হওয়ায় সে কাছের জিনিস দেখতে পাবে না। খুব শীঘ্রই তার সমস্যার সমাধান হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। তারপর জিবিনের সামনে একজন নার্স আসে। জিবিন তাকে তার নাম জিজ্ঞাসা করলে নার্সটি প্রতি উত্তরে বলে তার নাম নয়না। তার এখনকার মতন ডিউটি শেষ, সে আগামীকাল আবার আসবে বলে বিদায় নিয়ে চলে যায়। নার্সটি দেখতে মোটামুটি ভালোই কিউট ছিল। এরপর একটি নতুন নার্স আসে। জিবিন তাকে নয়নার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে হয়তো মালায়ালাম ভাষা বোঝে না, তাই ভাষার অপশন দেয়, ইংলিশ অথবা কান্নাডা। জিবিন তখন ইংলিশে জিজ্ঞাসা করে নেম। নার্সটির প্রতি উত্তরে বলে কীর্তি। এরপর জিবিনকে আবার ঘুম থেকে জাগতে দেখা যায়। জিবিন ডাক্তারকে জানায় সে তার বন্ধুদের সাথে দেখা করতে চায়। ডাক্তার বলে এটা স্পেশাল ওয়ার্ড, এখানে তুমি কারোর সাথে দেখা করতে পারবে না। তোমাকে যখন অন্য রুমে শিফট করা হবে তখন তুমি তাদের সাথে দেখা করতে পারবে। প্রতি উত্তরে জিবিন ডাক্তারকে জিজ্ঞাসা করে যে আমি কখন অন্য রুমে শিফট হতে পারবো। ডাক্তার বলে তুমি যখন সামনের দেয়ালে থাকা ছবিটি স্পষ্ট দেখতে পাবে তখন তুমি অন্য রুমে শিফট হতে পারবে। আর এখানে আমরা আমাদের রোগী মহাশয়ের স্থানে শুয়ে থাকা জিবিন নামক টাকলা হোমোসেপিয়েন্সকে দেখতে পাই। ডাক্তার নার্সকে বলে যায় যদি হেলথ রিডিংসে কোনো চেঞ্জেস দেখা যায় তাহলে সাথে সাথে যেন তাকে ডাকা হয়। এরপর আমরা নয়নাকে আবার রুমে ঢুকতে দেখি। কীর্তি নামের নার্সটি নয়নাকে ডাক্তারের ইনস্ট্রাকশন বুঝিয়ে দিয়ে রুম থেকে চলে যায়। একজন ভালো নার্স হওয়ার সুবাদে নয়না জিবিনকে জিজ্ঞাসা করে তার স্বাস্থ্যের ব্যাপারে, সে কেমন আছে। তখন জিবিন তার মাথার বুদ্ধি খাটিয়ে অতি কৌশলে নয়নার থেকে সামনের দেওয়ালের ছবিটি কি সম্পর্কে জানতে চায়। তখন নয়না বুঝতে পারেনি যে এটা তার হেলথ রিডিংসের একটা টাস্ক ছিল। সে না বুঝেই বলে ফেলে এটা জাকির হোসেনের তবলা বাজানোর ছবি। এরপর সে যখন জিবিনকে জিজ্ঞাসা করে যে কেন জিজ্ঞাসা করলো সে, জিবিন উত্তরে বলে কিছু না। এরপর জিবিনকে আবার ঘুম থেকে উঠতে দেখা যায়। সে ডাক্তারকে জানায় যে সে ছবিটি দেখতে পাচ্ছে। জিবিনের এই কথা শুনে ডাক্তার রীতিমতো চমকে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব। তখন নয়না জিবিনকে অঝোরা একটি বাঁশ দিয়ে ডাক্তারকে বলে স্যার আমি বলেছি ওকে এই ছবির ব্যাপারে, আমি জানতাম না আপনি হেলথ রিডিংসের একটা টাস্ক দিয়েছেন ওকে। এই কথা বলে নয়না জিবিনকে চিটার বলে একটা কিউট গালি দেয়। এরপর ডাক্তার পাশের দেওয়ালে থাকা আরেকটি ছবি দেখিয়ে বলে আপনি যখন এই ছবিটি সম্পূর্ণ পরিষ্কার রূপে দেখতে পারবেন তখন আমরা আপনাকে অন্য রুমে শিফট করে দেব। এবং নয়নাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় স্টাফের কেউ যেন এই বুদ্ধিহীন প্রাণীকে এই ছবির ব্যাপারে কিছু না জানায়। এখানে আমরা নয়নার মিষ্টি রাগ দেখতে পাই। নয়নার অনেকবার রাগ ভাঙাতে চেষ্টা করে, মেয়েদের রাগ কি আর এত সহজে কমে। যাই হোক, এরপর জিবিন তার বুদ্ধি খাটিয়ে লোক হাসানোর জন্য বলে ফেলে
মাইকেল জ্যাকসনের ছবি। আরে ভাই, হাসপাতালে কি মাইকেল জ্যাকসনের ছবি থাকা সম্ভব? তো যথারীতি জিবিনের উত্তর শুনে হাহা করে হেসে ওঠে ডাক্তার এবং অন্যান্য স্টাফরা। এরপর জিবিনকে আবার নয়নার রাগ ভাঙানোর ব্যর্থ চেষ্টা করতে দেখা যায়। পরবর্তীতে আবার জিবিন ছবিটির বর্ণনা দিতে গিয়ে বলে, এটা টার্মিনেটরের আর্নল্ড। সবাই আবার হাহা করে হেসে ওঠে। এরপর আমরা দেখি জিবিন নয়নাকে ডেকে বলছে, আমার সাথে কথা বলার কেউ নেই। জিবিনের এই কথা শুনে নয়না উত্তর দিয়ে বলে, আমার আপনার কথা শোনার কোনো আগ্রহ নেই। এরপর নয়না দেখতে পেল জিবিন মন খারাপ করেছে। নয়না তার কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে যে সে তার বন্ধুদের সাথে দেখা করতে চায়। জিবিন প্রতি উত্তরে বলে, তুমি বুঝবে না। নয়না জিজ্ঞাসা করে, আপনারা সবাই কি একসাথে থাকেন? জিবিন একটু ইগনোরের সাথে বলল, হ্যাঁ, আমরা সবাই একসাথেই থাকি। আবার নয়না জিজ্ঞাসা করলো, কোথায় থাকেন আপনারা? বলে, ব্যাঙ্গালোর সিটিতে। আবার কোথায় থাকবো? জিবিনের এভাবে উত্তর দেওয়া দেখে নয়না বলে, আপনি কি আমার সাথে কথা বলবেন না? এই সময় আমরা দেখি একটা সিনেমেটিক ভাইবে ছোট্ট একটি বাড়িকে দেখানো হয় ব্যাঙ্গালোর শহরের একটি ছোট কোণায়। এখানে জিবিন তার জীবনের ব্যাখ্যা দিতে শুরু করে। ব্যাঙ্গালোরের ছোট একটি এলাকায় তাদের বসবাস। তারা 7 জন বন্ধু একসাথেই থাকে একটি বাড়ি ভাড়া নিয়ে। ঘরের ভেতরের লাইটিং ভাইবে দেখা যায় সবাই মদ খেয়ে নাচানাচি করছে। এখানে শুরু হয় জিবিনের বন্ধুদের ইন্ট্রোডাকশন। মুকেশ এবং নীরব, তারা তাদের ইন্টারভিউ ক্লিয়ার করে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য অপেক্ষা করছে। 7 বন্ধুদের মধ্যে সুমন নামের ছেলেটি ছিল ব্যবসার প্রতি চৌম্বকীয় আকর্ষণ। কারিকুটার নামের এক ছাপড়ি ছোকরাকে দেখা যায়, সে এমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন সে তার বাপের পেট্রোল পাম্প থেকে নিজের বাইকে পেট্রোল ভরছে ইচ্ছে মতো, অথচ সে সেখানে পার্ট টাইম জব করে। রেবিন নামের একটা ছোকরা ছিল যার চাকরির সাথে সক্রিয় ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল রেবিন। এরপর স্ক্রিনে দেখা যায় শিয়াপ্পান নামের এক ছেলেকে। ওর স্বপ্ন ছিল বড় ড্যান্সার হবে, কিন্তু ভাগ্য খারাপ থাকায় সে আর ড্যান্সার হয়ে উঠতে পারেনি। এইভাবে সবাই চিল করে সময় কাটাচ্ছিল, জীবন পার করছিল। আর আমার নাম তো আপনারা জানেনই, বলে জিবিন তার ইন্ট্রো শেষ করে ফেলে। 10 মিনিট 46 সেকেন্ডে মালায়ালাম ভাষায় স্ক্রিনে কিছু লেখা ভেসে ওঠে। যেহেতু মুভির নাম রোমাঞ্চম, তো সেটাই হবে হয়তো। পুরা গান বাজনা করে নাচানাচি করতে করতে ঘুমিয়ে পড়ে। নীরব ঘরের এই অবস্থা দেখে মিটিং ডাকে এবং সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেয় যে সবাই আজ থেকে ভিন্ন ভিন্ন কাজ করবে। কেউ কারো পায়ের উপরে পা রেখে এই বাড়িতে খেতে পারবে না। এক একজনের দায়িত্ব বুঝে নেয়। এরপর দেখা যায় বিভিন্ন হই হুল্লা করে তারা তাদের জীবন অতিবাহিত করছিল। কিছুদিন পরে তারা তাদের এক বন্ধুর বিয়ের দাওয়াতে যায়। এখানে রোজকার মতন তারা হই হুল্লো করে। বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে এসে ছাদের উপর রোজকার মতন ভলিবল খেলে। তখন জিবিন বলে, এই আমরা কি অন্য কোনো খেলা খেলতে পারি না? চল ক্যারম খেলি। তখন একজন জিবিনকে বলে, তুই খেলতে পারিস না বলে এ কথা বলছিস? এখানে জিবিন খেপে গিয়ে বলে, মাঠে চল, তোকে খেলা দেখাচ্ছি। এরপর জিবিন বাইক নিয়ে মার্থি নামের ওর এক বন্ধুর বাড়িতে চলে যায়। এখানে তারা উইজা বোর্ড নিয়ে খেলা করছিল। কনটেক্সটের জন্য আমি আপনাদের বলে রাখি, উইজা বোর্ড হলো প্ল্যানচেটের মতন একটা খেলা, যার মাধ্যমে আত্মাদের ডাকা হয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন উইজা বোর্ডের কার্যকারিতা কি। এই খেলার মাধ্যমে জিবিনের বন্ধু মার্থি এবং অন্যান্য বন্ধুরা মিলে একটা আত্মাকে ডাকছিল। এই খেলার নিয়মগুলো মধ্যে একটি ছিল, ঘরে দেবদেবতার ছবি থাকলে আত্মারা আসে না। তাই তারা বিভিন্ন দেবদেবতার ছবি
দিকে উল্টিয়ে রেখে আত্মাদের ডাকছিল। পরদিন সকালে আমরা দেখি জিবিন শয়তানি করে ভলিবলটিকে পাঞ্চার করে দেয় এবং এটিকে বাইরে ফেলে দেওয়ার সময় তার বন্ধুরা তাকে দেখে ফেলে। তারপর বন্ধুরা বিনোদনের জন্য পাথরের উপরে রশি বেঁধে জিবিনের সাথে বোমবাস্টিং খেলে। জিবিন রাগ করে মার্থির বাসায় চলে যায়। যাওয়ার আগে জিবিন তার বন্ধুদের বলে তার সাথে তারা কাজটা ভালো করেনি। সবাই কটাক্ষের সাথে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, যা। জিবিন বাইক নিয়ে তার বন্ধু মার্থির বাসায় যায়। আবারও দেখে যে তারা উইজা বোর্ড নিয়ে খেলা শুরু করছে। জিবিন খেলাটি রপ্ত করে এবং নিজের বাড়িতে এসে বন্ধুদের সাথে খেলার চেষ্টা করে। ক্যারম বোর্ডের উপর নিজের বুদ্ধি খরচ করে জিবিন একটি উইজা বোর্ড বানায় এবং বন্ধুদের খেলার নিয়ম বুঝিয়ে দিয়ে খেলা শুরু করে। এখানে শয়তানি করে জিবিন ও ড্যান্সার একটি কাল্পনিক আত্মাকে ডেকে আনে। আত্মাটির নাম ছিল অনামিকা, কিন্তু ওরা বুঝতে পারেনি যে অনামিকা নামে সত্যিই কোনো আত্মা রুমে চলে এসেছে। এরপর ওরা আশেপাশে বিভিন্ন ব্যাপারে ভূতকে জিজ্ঞাসা করে, যার উত্তর তারা দুইজন জানত। তারা মনে করছিল যে আমরা যদি এভাবে ওদের বোকা বানাই, ওরা বুঝবে আত্মাই উত্তর দিচ্ছে। এর পরের দিন মার্থিকে ডেকে আনা হয় এবং ওরা এরপর দিন মার্থিকে ডেকে নিয়ে এসে ওরা আবার ডাকে ভূতকে এবং বিভিন্ন পাগলামো টাইপের প্রশ্ন করতে শুরু করে। একদিন দুইজন অপরিচিত লোক আসে এবং ওদের বলে অপরিচিত একটি লোকের তথ্য অনুযায়ী ওর বিড়ালের নাম জানতে চায়, কিন্তু ভূতটির নাম বলে দেওয়ায় অপরিচিত লোকটি ভয় পেয়ে যায় এবং তারা বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে ভূতের নামে জিবিন ও তার 7 বন্ধু এটিকে ব্যবসার মতো শুরু করে। অনেক পরিচিতিও আসে। একসময় এমন অবস্থা হয়ে যায় যে তাদের বন্ধুদের মধ্যে যে চাকরিজীবী ছিল অর্থাৎ রিবিন, সে নিজের বাড়িতেই ঢুকতে পারছে না, কারণ অন্যরা মনে করছে ও সিরিয়াল ভেঙে ওদের সাথে মানে জিবিনদের সাথে ভূতের সাথে কথা বলতে যাচ্ছে। জিবিনের যে বন্ধু তাকে খেলাটি শিখিয়েছিল সে বিভিন্ন নিয়ম জিবিনকে জানানোর জন্য বাড়িতে আসে, কিন্তু জিবিন এটি তোয়াক্কা না করেই তাকে সসম্মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর এলাকার একজন পাতি ছাত্রলীগের নেতা বাড়িতে আসে। তার সাথে ঘটে কিছু হাস্যকর ঘটনা। সে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু তার এই সব দিয়ে পেট ভরছিল না। সে কিছু কঠিন প্রশ্ন করে যা জিবিন ও তার বন্ধুরা জানত না। সে একটি গাড়ির নাম্বার বলে। ভূতটি গাড়ির নাম্বার সঠিক বলে দিলে সে প্রথমে একটু চোটপাট করে যে এটা তার গাড়ির নাম্বার না, তারা ভুল বলছে। কিন্তু পরবর্তীতে সে রিয়েলাইজ করে যে এটা তার 4 হুইলার গাড়ির নাম্বার। পরবর্তীতে সে তার বাবার নাম জানতে চাইলে অনামিকা অর্থাৎ ভূতটি তার বাবার নাম তার চাচার নামে বলে দেয়। তখন আপনারা তো জানেনই ছাত্রলীগের জন্ম কিভাবে। তো সেভাবে ওই নেতারও মাথায় রক্ত উঠে যায়। সে বারবার বলে এটা তার বাবার নাম না, কিন্তু অনামিকা ও নাছর একটি ভূত, কারণ সে সত্য বলছে। সে বলে তার চাচাই তার বাবা। তো ছাত্রলীগের নেতাটি তাদেরকে থ্রেট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন আবার মার্থি আসে এবং সে বিভিন্ন প্রশ্নের মাঝে ভূতকে তার ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞাসা করে। এখানেই ঘটে যায় বিপত্তি। জিবিন যে বন্ধুর থেকে খেলা শিখেছিল এ বন্ধু তাকে কথার মাঝখানে ছলে বলে বিভিন্নভাবে বলেছিল যে তুই যেন ওকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করিস না, তাহলে তোদের জীবনে বিপদ নেমে আসবে। কিন্তু মার্থি বিষয়টি না জেনেই ভূতকে তার ব্যক্তিগত জীবনের প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলে। তো ভূতটি যথারীতি রেগে যায় এবং বলে কেউ একজন মারা যাবে। তো এই কথাটা শোনার পরে তারা খেলা বন্ধ করে দেয় এবং মার্থি তার বাড়িতে চলে যায়। বাড়ি যাওয়ার সময় মার্থির একটা অ্যাক্সিডেন্ট ঘটে। যখন তারা বুঝতে পারে যে মার্থি কোনো সমস্যা হবে, কারণ ভূতটি ইঙ্গিত দিয়েছিল এম নামের কেউ একজন মারা যাবে।
তখন তারা এম নামের মার্থিকে বাঁচাতে চলে যায় এবং গিয়ে দেখে মার্থি রাস্তার কিছু দূরে পড়ে আছে। মার্থিকে তারা বাড়িতে নিয়ে আসে। এরপরে সবারই ঘুম হারাম। পরের দিন সকালে ওদের বন্ধুদের একজন বাহিরে থেকে এসে বলে যে ওদের এক বন্ধুর বাবা মারা গেছে। সেই লোকটির নামও এম দিয়ে শুরু হতো, যা অনামিকার বলা নামের সাথে মিলে যায়। মার্থির সাথে এই অলৌকিক ঘটনা ঘটার পরে জিবিন এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে তারা একজন এক্সপার্টকে ডাকবে। এক্সপার্ট বলতে জিবিন যার থেকে খেলাটি রপ্ত করেছিল তাকেই ডাকবে। জিবিনের প্রথমে এতে অমত থাকা সত্ত্বেও জিবিন তাকে ডাকে এবং খেলা শুরুতেই যখন বিভিন্ন ধরনের ভুল নিয়মগুলো এক্সপার্টে সঠিকভাবে তুলে ধরছিল, তখন বুঝতে পারে তাদের কোথায় কোথায় ভুল হয়েছে। কিন্তু জিবিন একসময় নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে এক্সপার্টকে মেরে বসে। তখন এক্সপার্টটি নিজের আত্মসম্মানে আঘাত পায় এবং বাইরে বের হয়ে রেগে গিয়ে বলে, তোরা সবাই ধ্বংস হবি, তোরা সবাই মারা যাবি। এই বলে এক্সপার্টটি চলে যায়। এরপর তাদের জীবনে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা। একের পর এক নতুন নতুন ভৌতিক ঘটনায় তাদের জীবনটা প্রায় অসহনীয় হয়ে উঠেছিল। রিবিন প্রায় প্রতিদিনই বাড়িতে আসার সময় রাস্তা হারিয়ে ফেলে এবং অন্যান্য বন্ধুরা অন্যান্য সমস্যা ফেস করছিল। একদিন রিবিন বলে যে আমাদের বাড়িতে আসলে কোনো ভূত ঢুকেছে, আমি আর এভাবে থাকতে পারছি না। তো একদিন জিবিন ওর বন্ধুদের সাথে আলোচনার মাঝে ওর গ্রামের এক বন্ধুর কথা জানায় যে ওর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ও মানসিক কিছু সমস্যায় ভুগছে। তো তোরা যদি অনুমতি দিস আমি ওকে এখানে নিয়ে আসবো। তো ওরা বন্ধুরা সবাই খুবই আন্তরিক, যথারীতি তারা অনুমতি দিয়ে দেয় যে তুই নিয়ে আসতে পারিস, কোনো সমস্যা নেই আমাদের। তো যেহেতু মানসিক সমস্যায় ভুগছে, বাড়িতে নিয়ে আসার পরে সবাই ওর মানসিক কর্মকাণ্ড দেখে একটু ইতস্তত হয়েছে। সবাই জিনিসটা নিতে পারছে না। সে সবার দিকে তাকিয়ে ফ্যাল করে হাসে এবং দেয়ালে লেগে থাকা বিভিন্ন ছবি এবং বিভিন্ন ধরনের মূর্তি, যা ওদের ধর্মীয় মূর্তিগুলো ছিল, যেমন ভগবান কৃষ্ণের এবং যীশু খ্রিস্টের ছবির ডাবিং করছিল। তো এগুলো দেখে সবাই একটু বুঝতে পারে যে ওর মাথায় সমস্যা আছে। এভাবে সে হঠাৎ ঘুম থেকে দাঁড়িয়ে যায়, এভাবে এদিকে ওদিকে হাঁটাচলা করে। তো একদিন জিবিন ও তার বন্ধু নিরূপ বলল যে আমাদের ওকে ফলো করা উচিত, ওর এইসব কর্মকাণ্ড সুবিধার ঠেকছে না। তো জিবিন ও নিরূপ ওকে ফলো করা শুরু করে। একদিন হঠাৎ ঘুম থেকে উঠে জিবিনের সেই বন্ধু হাঁটতে শুরু করে। নিরূপ এবং জিবিন ঘুম থেকে উঠে ওকে ফলো করা শুরু করে। একসময় তারা বুঝতে পারে যে তারা পাশের একটি রেল লাইনে এসে দাঁড়িয়েছে। জিবিনের সেই বন্ধু এখানে বর্ণনা দেয় যে এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর রেল লাইনের পাশে একটা ভাঙ্গা ঘর ছিল, সেখানেই নাকি অনামিকা থাকতো। এই ব্যাপারটি দেখে জিবিনের বন্ধু নিরূপ তার সাহস আর ধরে রাখতে পারে না, সে দৌড়ে তাদের বাড়িতে চলে আসে। জিবিন তার বন্ধুর সাহস ভেঙে যাওয়া দেখে সেও নিজেকে আর ধরে রাখতে পারে না এবং বন্ধুর পিছনে পিছনে দৌড় শুরু করে। জিবিনের সেই গ্রামের বন্ধুটি হাসতে হাসতে ওদের পিছনে, ওরা দুইজন ভয় পেয়ে আরও জোরে দৌড়াতে থাকে। একসময় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। তখন জিবিনের গ্রামের বন্ধুটি বলে, আজকের জন্য অনেক হয়েছে, চল গিয়ে ঘুমাই। তখন ওরা দুইজন বুঝতে পারে অনামিকার ব্যাপারে তো ও জানতো না, ও কিভাবে বললো অনামিকা এখানে থাকে। এই ব্যাপারে সবার রক্ত হিম হয়ে ওঠে। পরের দিন সকালে জিবিনের বন্ধু নিরূপ বলে ও আর আমাদের সাথে থাকতে পারবে না। তখন বাকি বন্ধুরা তাকে কটাক্ষ করে বলে, কেন, তুই তো পারমিশন দিয়েছিলি, এখন কি সমস্যা? নিরূপ তখন বলে, আমি যখন অনুমতি দিয়েছিলাম তখন জানতাম না এ এত বড় পাগল।
যথারীতি তার বন্ধুর মাকে ডেকে তার বন্ধুর মায়ের হাতে বন্ধুকে তুলে দেয় এবং সেখানে বন্ধু চলে যায়। এরপর থেকে শুরু হয় বিভিন্ন ধরনের অলৌকিক কর্মকাণ্ড। বাড়িতে বিভিন্ন জিনিসের শব্দ পায়, অনেক ছায়া মূর্তির অবয়ব ওদের সামনে ভেসে বেড়ায়। একদিন এই টর্চারের পরিমাণ এত বেড়ে গেল যে ওরা বাড়ি থেকে বের হয়ে আসতে বাধ্য হলো এবং তারা বুঝতে পারছে যে তাদের সাথে কি হতে চলেছে। তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখলো রিভিন বাইকে তাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে এবং সে অন্য কোনো একটা ঘরের মধ্যে আছে। এতে তাদের খেয়াল হয় যে রিভিন বারবার বলছিল যে সে রাস্তা ভুলে যায় বাড়ি আসার পথে। তো যখন নীরব রিভিনকে ডাকলো, রিভিন, এই রিভিন, তখন রিভিনের জ্ঞান ফিরে আসে। সে বাইকটি ফেলে দিয়ে তার বন্ধুদের কাছে ছুটে আসে। তখন রিভিন বন্ধুদের একত্র করে সিদ্ধান্ত নেয় বাড়িটি শুদ্ধিকরণ করা দরকার। তখন জিবিন বলে ওঠে, বাড়ির শুদ্ধিকরণের কোনো দরকার নেই, এই ভূতকে আমরাই বানিয়েছি, আমি আর ড্যান্সার। তখন ড্যান্সার কথাটি অস্বীকার করে যে আমি তো এরকম কিছু করিনি, আমার মনে পড়ছে না। তো জিবিন বাধ্য হয় বাড়িটির শুদ্ধিকরণের জন্য। তো খ্রিস্ট ধর্মের অনুসারী হওয়াতে রিভিন তার ধর্মের একটা পাদ্রীকে ডাকে এবং বাকিরা যেহেতু হিন্দু ছিল তাই তারা হিন্দু পণ্ডিতকে ডেকে বাড়িটি শুদ্ধি করিয়ে নেয়। কিন্তু বাড়িটি শুদ্ধি করানোর পরেও তাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক কর্মকাণ্ডের মাঝে কোনো পরিবর্তন আসেনি। একদিন জিবিন শুয়েছিল, সে আবছা চোখ খোলা অবস্থায় দেখতে পেল তার পাশ থেকে একটি অশরীরী মেয়ে উঠে গিয়ে তার ব্যবহার করা লাগেজ ব্যাগে শুয়ে আছে। এই দৃশ্যটি দেখে জিবিন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই আবার জিবিন ও নয়না একে অন্যের সাথে কথা বলছে, অর্থাৎ জিবিন তাকে পুরো গল্পটি এখানে শোনালো। তখন নয়না বুঝতে পারল যে ব্যাপারটি অনেক সিরিয়াস। তখন পাশের দেয়ালে ছবিটির কথা বলল, এটা ভগবান কৃষ্ণের ছবি। তখন ডাক্তার জিবিনের সাথে চেক আপের জন্য আবার দেখা করতে আসলে জিবিন বলে যে এটি ভগবান কৃষ্ণের ছবি। পরবর্তীতে তাকে অন্য রুমে শিফট করিয়ে দেওয়া হয়। সে তার বন্ধুদেরকে সমস্ত ঘটনা বুঝিয়ে বললে তারা একটু ভীত হয়ে যায় যে এখনো সেই ভূতটি তাহলে তাদের বাড়ি থেকে যায়নি। এরপরে জিবিনকে আমরা ভীত হতে আবার দেখি এবং তার বন্ধুরাও ভয়ে আটকে ওঠে যখন জিবিনের ব্যবহৃত লাগেজ ব্যাগটি নিয়ে জিবিনের সেই গ্রামের বন্ধুটি জিবিনের কেবিনে প্রবেশ করে। এখানেই মুভিটির আবার মালায়ালাম নাম ভেসে ওঠে এবং পাশে অর্থাৎ এই মুভিটির দ্বিতীয় সিকুয়েল আসবে। আজকের জন্য রোমাঞ্চ মুভির বিশ্লেষণ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের ছোট ছোট অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই ছোট্ট চ্যানেলটি। মুভি বিশ্লেষণের জন্য এবং রিভিউয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই রোমাঞ্চ মুভিটি দেখেছেন? মুভিটি সম্পর্কে আপনার মতামত কি তা আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।